কোয়েলের কথা শুনে লাকির মন যেন আরও খারাপ হয়ে গেল। সে তার ক্ষোভ প্রকাশ করতে যাবে, কিন্তু হঠাৎ কোয়েল লাকিকে বলে উঠল, চলো, আজ আমার মন মেজাজ ভালো আছে, ফালতু কথা কাটাকাটি করে মন খারাপ করতে চাই না। তুমি যখন এসেই গেছো তাহলে প্লিজ বসো। লাকিকে এক প্রকার তুচ্ছ তাচ্ছিল্য করার ভঙ্গিমায় তার দিকে না তাকিয়েই বলল কোয়েল। এই বলেই কোয়েল আবার তার বন্ধুদের সঙ্গে খোশ মেজাজে আড্ডা হাসি ঠাট্টা করতে শুরু করে দিল। লাকি সেখানেই দাঁড়িয়ে কোয়েলের দিকে তাকিয়ে রইল। কোয়েলের মুখ থেকে এতটা অপমানজনক কথা শুনে ধীরে ধীরে আরও মন ভেঙে গেল তার। ঠিক সেই সময়ই অমিত লাকির কানের কাছে এসে ফিসফিস করে বলল, ভাই চল, যখন বলে দিয়েছে একবার, আর কিছু চিন্তা নেই আমাদের, তোর আর খারাপ লাগবে না, তুই আমার পাশে বস, আয়। কিরে, এখানে আয়। এই বলে লাকি বসতেই তার কাঁধে হাত রাখল অমিত। লাকি বসার সাথে সাথেই কোয়েলও আবার একবার তার দিকে তাকালো, খুবই অপমানজনক একটা চাহনি দিল। কিন্তু এবার লাকি আর কোয়েলের দিকে ফিরেও তাকালো না। এই সময় কোয়েলের এক বন্ধু তাকে বলল, কোয়েল, এই ছেলেটা আবার কে রে? তুই একে কেন ট্রিট দিচ্ছিস? কি ভূমিকা আছে ওর? লাকির দিকে চোখ রেখেই কোয়েলকে এই প্রশ্ন করে তার বন্ধু। লাকি সম্পর্কে যারা জানতো না তারা ওর পোশাক দেখেই একটা ধারণা তৈরি করে নিল। কিছুতেই তারা মেলাতে পারছিল না কোয়েলের পার্টিতে এই ভিখারিটা কি করছে। কোয়েল যখন দেখল লাকিকে নিয়ে সবার মনে এত কৌতূহল, তখন সে বলল, ইনি খুব আশ্চর্যজনক একজন মানুষ, এনার থেকে বড় বিস্ময় হয়তো গোটা কলকাতাতে আর কোথাও দেখতে পাবি না। গতকাল সকালে তিনি একটি ব্যাংকে গিয়েছিলেন। শুনবি কোন ব্যাংক? নিউ সিটি ব্যাংক, যেখানে বড় বড় লোকেরাও ঠাঁই পায় না। তো এনার সঙ্গে আমার সেখানেই পরিচয় হয়। নিউ সিটি ব্যাংকের নাম শোনার পরই কোয়েলের বন্ধুরা হাঁ করে তাকিয়ে থাকে। লাকির চেহারা আর পোশাক দেখে ওরা কেউ ভাবতেও পারেনি যে এও নিউ সিটি ব্যাংকে যেতে পারে। কেউ কিছু বলার আগেই কোয়েল আরও বলল, আর সেখানে যাওয়ার পরেই ম্যানেজারকে বলছে টাকা তুলতে এসেছে। ম্যানেজার বিচারা যথারীতি ওর কাছে কার্ড দেখতে চাইছে। তখন এই মহাপুরুষ বলছেন, ওনার কাছে তো কোনো কার্ড নেই। কিরকম ইডিয়েট ভাব, কার্ড নেই তো এসেছিস কেন? কোয়েলের কথা বলা শেষ হতে না হতেই তার বন্ধুদের কয়েকজন হা হা করে হাসতে শুরু করে। ওদিকে স্টার্টার হাজির হলো। ওয়েটার তখন এসে মেন কোর্সের অর্ডার নিয়ে গেল। লাকি তখন অরিত্র আর প্রীতমের সঙ্গে কথা বলছিল। কোয়েল আর তার বন্ধুদের দিকে ভুলেও তাকাচ্ছিল না। কোয়েল তখন একটা চিকেন পকোড়া তুলে নিয়ে জোরে বলল, আর তারপর কি হলো জানিস? লায়ন্স গ্রুপের সিইও সোহন রায়চৌধুরী, মোহিত রায়চৌধুরীর বাবা, সোজা আমাদের অফিসে এসে বাবার সামনে হাত জোড় করে ক্ষমা চেয়ে গেল। একেই বলে টিট ফর ট্যাট। গল্পটা শুনে একটু খটকা লাগলো কোয়েলের এক বন্ধুর। সে তখন বলল, বলিস কি, তোর বাবার কাছে ক্ষমা চেয়ে গেল সোহন রায়চৌধুরী? যদি কিছু মনে না করিস, একটা কথা বলবো কোয়েল। আমার মনে হয় না তোর পরিবারের পক্ষে এত সহজে এরকম একটা সমস্যার সমাধান করা সম্ভব হয়েছে। নিশ্চয়ই কারো হস্তক্ষেপে বরফ গলেছে ভাই। লায়ন্স গ্রুপ শুধু কলকাতার না, দেশের সেরা 10-এর মধ্যে একটা কোম্পানি। কোয়েলের আর এক বন্ধু একমত হয়ে বলল, আমারও তাই মনে হয়। জানিস, সোহন রায়চৌধুরী যে কেমন তা আইডিয়া করতে পারবি না। উনি চাইলে তোদের কোম্পানিকে 1 সেকেন্ডে ভ্যানিশ করে দিতে পারত। তাই সরি কোয়েল, তোর এই গল্পটা আমি হজম করতে পারলাম না। আরেকজন পাশ থেকে বলল, এতে নিশ্চয়ই অন্য কারো হাত থাকবে। তোর হয়তো জানা নেই, তোর বাবা হয়তো ব্যাপারটা তোকে জানাননি। নিজের বন্ধুদের মুখ থেকেই এই কথা শুনে কোয়েল খুব বিরক্ত হল, বেজায় চটেও গেল। সে ভাবতে থাকল, তার এই আনন্দটাকে কেউ ভালো চোখে দেখছে না। তখন খুবই উত্তেজিত হয়ে সে বলল, তোদের কি মনে হয় আমার বাবা ছোটখাটো মানুষ? আমার বাবার ক্ষমতার কথা জানা নেই তোদের? সোহন রায়চৌধুরীর মতো 10টা লোক
বাবার বুট পালিশ করার জন্য আমাদের অফিসের সামনে লাইন দিয়ে থাকে। বাবা চাইলে মোহিত ও তার বাবাকে আমাদের অফিসের কেরানির চাকরিতে বসিয়ে দেবে। তোদের কোনো ধারণাই নেই। তাও যদি তোদের বিশ্বাস না হয় তাহলে বাবাকে এখনই ফোন করছি, নিজেরাই একবার শুনে নে। কোয়েল তখন তার বাবাকে ফোন করে। ফোনের লাউড স্পিকারটাও অন করে দেয়। 4 বার ফোনটা রিং হওয়ার পর কোয়েলের বাবা ফোনটা তুললেন। তিনি ফোন ধরতেই কোয়েল প্রশ্ন করল, আচ্ছা বাবা, বলো তো, তুমি কি আমাকে এই সমস্যা থেকে বের করার জন্য কোনো বাইরের কারো সাহায্য নিয়েছিলে? লাকি এই পরিস্থিতিটার মজা নিচ্ছিল। কোয়েলের এই জানার চেষ্টা বাবাকে শ্রেষ্ঠ প্রমাণ করার চেষ্টায় যেন তার মুখে হাসি ফুটছিল। এদিকে কোয়েলের বাবা আজও তাকে সকালে বলেছিল যে সোহন রায়চৌধুরী এতটাই বড় মাপের ব্যক্তি যে তিনি তার বিরুদ্ধে কিছুই করতে পারবেন না। কিন্তু বন্ধুদের সামনে কোয়েলের জন্য এটা ছিল প্রেস্টিজ ম্যাটার। ফোনের ওপার থেকে তার বাবা বলে ওঠেন, আরে কোয়েল মা, আমাকে কে সাহায্য করবে বল? আর সাহায্যই যদি পেতাম তাহলে তোকে মোহিতের সঙ্গে রাত কাটাতে কেন বলতাম? কোন বাবা তার মেয়েকে এই কথা বলতে চায়? হ্যাঁ, আমি স্বীকার করছি যে এই কথাগুলো রাগের বশে বলে ফেলেছি, কিন্তু বিশ্বাস কর মা, এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। তার বাবা মন খুলেই সবকিছু বলে দিলেন। তার যে জানা ছিল না ফোনটা লাউড স্পিকারে আছে আর মেয়ের বন্ধুরাও এই কথাগুলো শুনছে। বাবার কথা শুনে কোয়েলের মুখ লজ্জায় লাল হয়ে গেল। এদিকে লাকিও চোখ নামিয়ে নিল। লাকি ভাবছিল, এ আবার কেমন বাবা? তিনি যখন জানেন যে মেয়ের বন্ধুরা এই কথোপকথন শুনছে, তাহলে মোহিতের সঙ্গে রাত কাটানোর কথাটা বলতে পারলেন কি করে? লাকি এটাও খুব ভালো করে খেয়াল করল যে কোয়েলের মুখ থেকে যেন মুহূর্তে সেই আনন্দ উধাও হয়ে গেল। তখন কোয়েলও নিজের জায়গা ছেড়ে এক কোণে গিয়ে লাউড স্পিকার বন্ধ করে নর্মাল টোনে বাবাকে বলল, বাবা, তুমি সত্যি করে বলো, কারো সাহায্য নাওনি? সেই একই কথা কোয়েল ফের তার বাবাকে জিজ্ঞেস করল, কারণ তার বাবা যা বলছে বিশ্বাস হচ্ছিল না কোয়েলের। তার বাবা আবারও বললেন, কোয়েল, কতবার আর এক কথা বলবো? সত্যিই আমি যদি কারো সাহায্য নিতে পারতাম তাহলে তোকে মোহিতের সঙ্গে রাত কাটাতে বলতাম। বাবার সেই একই কথা যেন কোয়েলের কাছে আরো অসহ্য হয়ে উঠল। সে একবার ওপরের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস নিল আর বলল, হায় ভগবান। আরো রাগ দেখিয়ে কোয়েল বলল, বাবা প্লিজ এবার এই এক কথাটা বলা বন্ধ করো। এতক্ষণ ফোনটা লাউড স্পিকারে ছিল আর আমার বন্ধুরা এই কথাগুলো শুনছিল। আবার যখন এক কোণে চলে এলাম তখনও তুমি সেই একই কথাই বলে চলেছ। বাবা, কেন আমার সম্মান নিয়ে এইভাবে ছেলে খেলা করছো? আমার সব বন্ধুরা শুনেছে, কিভাবে এবার আমি মুখ দেখাবো বলতো? কোয়েলের বাবা অবাক হয়ে বললেন, সে কি, তোর সঙ্গে তোর বন্ধুরা ছিল? আমি তো জানতাম না মা, আমাকে ক্ষমা করে দিস। তুই তো আমাকে বলিসনি যে লাউড স্পিকার অন আছে। কোয়েলের মনে হলো বাবাকে আগেই বলা উচিত ছিল যে তার বন্ধুরাও তাদের কথোপকথন শুনছে। কোয়েল এটাও ভাবছিল যে নিশ্চয়ই তার বাবা কারো সাথে কথা বলেই ঝামেলাটা মিটিয়েছে। তখন তার বাবাই তাকে আবার ফোনে জিজ্ঞেস করলেন, আচ্ছা কোয়েল, তোর কোনো বন্ধু কি আমাদের এই ব্যাপারে সাহায্য করেছে? মানে এমন কি কোনো সম্ভাবনা আছে? কোয়েল একটু ভেবে বলল, আমার বন্ধু? আমার আবার কোন বন্ধু এত বড় সাহায্য করতে পারবে? এই বলে সে যেন আরো কিছু ভাবতে লাগলো। তারপর সে তার বাকি বন্ধুদের দিকে তাকালো, যারা টেবিলে বসে তার জন্য অপেক্ষা করছে। হঠাৎ কোয়েল অনুভব করল তার বাবা ঠিকই বলেছেন, কারণ সে যে সাহায্যের জন্য তার স্কুল ফ্রেন্ড প্রশান্তকে ফোন করেছিল। কোয়েলের বাবা আরও বললেন, আমার মনে হয় তোর কোনো বন্ধুর কারণে আমাদের এত বড় সমস্যার সমাধান হয়েছে। তোর এই বন্ধুকে অবশ্যই ধন্যবাদ জানাবি আর বলবি আমি সারা জীবন তার কাছে কৃতজ্ঞ থাকব। হ্যাঁ বাবা, আমি বলে দেব, এখন রাখছি। নিজে যখন মেয়েকে বাঁচাতে পারছিল না তখন তো একটা কথাও মুখ থেকে বেরোচ্ছিল না। এই ভাবতে ভাবতে প্রচণ্ড রেগে গিয়ে কোয়েল
ফোনটা রাখতে যাবে, আর তখনই তার বাবা তাকে বলল, শোন মা, আর একটা কথা বলি। আমার মনে হয় তোর যে বন্ধু সাহায্য করেছে তার সঙ্গে সেন্ট্রালের এক মিনিস্টারের ভালো কানেকশন আছে। আমি জানি কোন মিনিস্টার, কিন্তু তার নামটা বলতে পারবো না, কারণ উনি ছাড়া এই সমস্যার সমাধান আর কেউ করতে পারে না। বাবার কথার আর কোনো উত্তর না দিয়ে তার মুখের উপরে ফোনটা কেটে দিল কোয়েল। কোয়েলের মনটাও বড় কিন্তু কিন্তু করছিল, আর সেই কিন্তু কিন্তু মন নিয়েই সে টেবিলের দিকে এগিয়ে যায়। সেই টেবিলেও এই একই বিষয় নিয়ে চর্চা চলছিল। সবাই জানতে মরিয়া হয়ে যায় যে সেই লোকটা আসলে কে, কে সাহায্য করলো কোয়েলকে। সব বন্ধুরা তাকিয়েছিল তার দিকে, আর কোয়েলের নজর ছিল তার বন্ধু দিশার দিকে, কারণ এই দিশাই কোয়েলের সব থেকে কাছের বন্ধু। কোয়েল তার দিকে তাকিয়ে বলল, দিশা, আমাকে কে এত বড় ঝামেলা থেকে বাঁচালো বলতো? তুই কি তাকে চিনিস? দিশা কোয়েলের মুখ থেকে এই প্রশ্ন শুনে অবাক হয়ে গেল। এদিকে লাকি কোয়েলের এই শিশু সুলভ প্রশ্ন শুনে মনে মনে হাসতে থাকে। এদিকে দিশার তো কোনো ধারণাই ছিল না যে কে কোয়েলকে সাহায্য করেছে। তার থেকেও সে বেশি অবাক হয়েছিল কোয়েলের মুখ থেকে এমন প্রশ্ন শুনে। দিশা উত্তর দিল, এমন কোনো বড় লোকের সঙ্গে আমার সম্পর্ক নেই রে কোয়েল, যে তোকে বাঁচিয়েছে। তুই কি আমার সঙ্গে ঠাট্টা করছিস? আমাকে দেখে তোর ওরম মনে হয়? কোয়েল মুখটা নিচু করে বলল, আচ্ছা, তুই এরকম কাউকে চিনিস না? এবার দিশার কাছ থেকে সরে গিয়ে কোয়েলের দৃষ্টি যায় মানসীর দিকে। মানসীকেও সে এই একই প্রশ্ন করে বসে। তার উত্তরে মানসী বলে, আরে নানা কোয়েল, তুই কি বলছিস? আমি স্বপ্নেও ভাবতে পারি না যে তোকে এরকম একটা সমস্যা থেকে বাঁচাতে পারবো। তবে হ্যাঁ, চেষ্টা আমি অনেক করেছি। সেদিন রাতে অনেককেই ফোন করেছিলাম, কেউ যদি এই ঝামেলা থেকে তোকে উদ্ধার করতে পারে এটা ভেবে। কিন্তু কল করার আগেই জানতাম এদের সাথে কথা বলে খুব একটা কিছু লাভ হবে না। কোয়েল যেন আবার আশাহত হলো। তারপর সেই একই প্রশ্ন আবার রোশনিকেও করল, তাহলে রোশনি তুই? রোশনির উত্তর, তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? আমার পরিবারের লোকজন পাড়ার কাউন্সিলরের সাথে কথা বলতে পারে না, তারা আবার নাকি সোহন রায়চৌধুরীর সঙ্গে কথা বলবে। কোয়েল ভাবছে তাহলে কে? তখনই তার নজর গেল অমিতের দিকে। কোয়েল বলল, অমিত, তুমি কি তাহলে আমাকে এই বিপদ থেকে মুক্ত করেছ? সে আর কিছু বলার আগেই অমিত কথা না বাড়িয়ে সোজা মাথা নেড়ে দিল। এক এক করে পাস হতে থাকল। কোয়েল তারপর অরিত্রর দিকে তাকালো। অরিত্র বলল, দেখো, এই কাজটা আমি বা প্রীতম আমরা কেউই করিনি। আমরা না আজ এত স্পর্ধা দেখানোর কথা ভাবতে পারি, আর না আগামী 100 বছরেও তা দেখাতে পারব। রইল বাকি এক। হ্যাঁ, শুধু আর লাকি বাকি ছিল। কোয়েল লাকির দিকে তাকিয়েও ছিল, কিন্তু তাকে প্রশ্ন করবে কিনা সে বিষয়ে দ্বিধাগ্রস্ত ছিল সে। এদিকে লাকিও কোয়েলের দৃষ্টি এড়িয়ে নিজের খাবারে মন দিয়েছিল। কোয়েলের প্রশ্নের উত্তরও সে দিতে চাইত না। কোয়েল কি তাহলে লাকিকেও এই একই প্রশ্ন করবে? লাকি কি তা সঠিক উত্তর দেবে, নাকি অন্য কেউ এসে ক্রেডিট নিয়ে চলে যাবে? এর পরের গল্প জানতে হলে শুনতে থাকুন পকেট এফএম।